ইন্ডিয়ান স্টক মার্কেট শেয়ার বাজার লাস্ট 2 বছরে 0%, ইনফ্যাক্ট 0%-এরও নিচে বেশিরভাগ ইন্ডেক্স লেভেলে নেগেটিভে রিটার্ন দিয়েছে। এইরকমই কি আরো 5 বছর, এরকম 0%-এই থাকবে নাকি মাইনাস থাকবে? বিকজ আমি তো বলছি নাকি 2027-এ, এটা আমি ক্লেম করছি, এটা আমার অ্যানালিসিস, আপনার ডিফারেন্ট হতে পারে। তো আমি ক্লেম করছি যে 2027-এ হয়তো একটা মার্কেটে ক্র্যাশ আসতে পারে বা মার্কেট ডাউন থাকতে পারে, ডাউনের পর একটা কনসলিডেশন ফেজে যেতে পারে, হয়তো 1-2 বছর না, 3 বছর, 4 বছর বা 5 বছরের কাছে। ঠিক আছে, তো মানে লং টার্ম আর কি, 1 বছর 1.5 বছরের জন্য নয়, যাই হবে। তো যদি ওরকম হয় বা 2008-এর একটা রিপিট যদি আমাকে দেখতে হচ্ছে, তাহলে আমি কি করব? আদৌ কি সেটা পসিবল, নাকি শুধু আমি উপরে উপরে ভিডিও দেখেছি? যারা শুধু ভিডিও দেখে থাম্বনেল দেখে চলে যায় তাদের জন্য সব থেকে ব্যাড নিউজ, যে শুধু উপরে দেখলে কিছু হবে না, ভিডিওর ভিতরটা দেখতে হবে। বিকজ কোরিয়ার বাজারে অলরেডি ভয়ঙ্কর 35% ক্র্যাশ কি চলে এসছে। তা রাজদা ভয় দেখাচ্ছে কোরিয়ার মার্কেটে। লাস্ট যেটাকে বলা হয় কসপি লাস্ট 1.5 মাস না, 1 মাস 8 দিন 10 দিন, মানে 1 মাস 1 সপ্তাহে নিচে যে উইক মেরেছিল, টপ অল টাইম হাই থেকে একদম যে সুইং লো, 44% ডাউন। কত? 44% ডাউন এইটুকুতে। 19 জুন অল টাইম হাই। আজকের ডেট তো আপনারা জানেন 1 আগস্ট। আজকে না হয় 18%-এর কাছে বেড়েছে, 18% বাড়ার পরেও এইখান থেকে এই অবধি এক্স্যাক্ট 30% ডাউন 1 মাসের মধ্যে, 1 মাস 1 সপ্তাহ। তাহলে 30% বাড়তে ধরুন 1 বছর, 2 বছর, 1.5 বছর, অনেক জায়গায় 3 বছর লেগে যায়, সেটা 1 মাসে ডাউন, রাইট? অ্যান্ড এটাকে বলা হয় ডেড ক্যাট বাউন্স। একটা মার্কেটে হয়েছে, দি অ্যান্সার ইজ নো। নিকেইতে হয়েছে, জাপানে হয়েছে, সবকটা চার্ট আমার কাছে তুলে ধরা পসিবল না। অনেকে তাইওয়ানের লাস্ট 1-1.5 বছরের রিটার্ন 100%, 150% দেখে আপনারা ইনভেস্ট করেছিলেন তাইওয়ানের মিউচুয়াল ফান্ডে, রাইট? ইয়েস অর নো? অনেকে করেছিলেন। পাস্ট রিটার্ন দেখে ভাবছিলেন পাস্ট রিটার্ন মানে গ্যারেন্টি রিটার্ন ফিউচারের জন্য। দি অ্যান্সার ইজ নো, ফিউচারে অন্য কিছু হতে পারে। এটাও লাস্ট 1.5 মাসে, 1.5 মাসও না, 1 মাস 1 সপ্তাহে এটা অলমোস্ট 23% আপ। এইখান থেকে এই আজকে অবধি যদি আপনি ক্যালকুলেট করেন, অলমোস্ট 16% এখনো ডাউন আছে 1 মাসের মধ্যে। তো আমি যে কথাটা বলতে চাইছি যে 2027 একটা ফিশি কিছু লাগছে, এইগুলো হয়েছে এফআইআই সেলিং এর জন্য। অ্যান্ড প্রত্যেকবার 2008-এও হয়েছিল, 2000 সালেও হয়েছিল ডটকম বাবেলে, কোভিডেও কিছুটা হয়েছিল। কোভিডটা তো একটা প্যান্ডেমিক ছিল, আলাদা রোগ টোগের ব্যাপার ছিল। কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস যখন এসছে, যেটা এখন ইকোনমিক ক্রাইসিস আমি বলতে চাইছি, রিসেশন, এইটা প্রত্যেকবার ইউএসএতে বা অন্য যে মার্কেট আছে, বিদেশি মার্কেট আছে যেখানে এফআইআই হেভিলি ইনভেস্টেড থাকে, ওইখান থেকে স্টার্ট হয়, ওখান থেকে ইন্ডিকেশন পাওয়া যায়। আমি বলছি না রিসেশনের জন্য হয়তো স্টার্ট হয়ে গেছে, আমার মতে দি অ্যান্সার ইজ ইয়েস, স্টার্ট হয়তো হয়ে গেছে। 2027 আমি বলছি নিফটির জন্য বা ভারতীয় বাজারের জন্য। তো যদি আমার কথা যদি ভুল হয়, ওয়েল অ্যান্ড গুড, কনগ্রাচুলেশনস, আমারও পোর্টফোলিও বেঁচে যাবে। আমি তো আমার ক্লায়েন্টদের পোর্টফোলিও এমনিতেও 2 বছরের জিরো রিটার্ন থাকলেও সবার পজিটিভই আছে, ভালো ভালো রিটার্ন আছে, সে আমি দেখিয়েওছি। অ্যান্ড আমরা প্রিপেয়ার যদি থাকি যে মার্কেট ডাউন হবে, সেটা তো আমি বা আমার ক্লায়েন্টদের তো আমি করেই দেবো, সে ওখানে ডাউন হলেও বাড়বে, বিকজ আমি প্রিপেয়ার্ড আছি। যারা যারা প্রিপেয়ার্ড নেই, আমি তাদেরকে প্রিপেয়ার করতে চাই যে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা আপনি যদি নিজে থেকে না জানেন, যদি পাশে একজন সাথী দরকার সব কিছুর জন্য, ওই সাথী যদি না থাকে, আমি আপনার সাথী হতে চাই, ভিডিও ফরম্যাটে হোক কি পার্সোনালাইজ যাদের আমি ম্যানেজ করি সেই ফরম্যাটে হোক। বিকজ দ্য থিং ইজ, যদি মার্কেট ডাউন হয় তাহলে কি হবে, কতটা আপনি ফায়দা লুজ করে দেবেন আপনি নিজে বুঝতে পারছেন না। তো লাস্ট 2 বছরে মার্কেট, এখানে ইন্ডিয়ান মার্কেট এখান থেকে ডাউন হওয়া শুরু হয়েছে, জানি আমরা। এখান থেকে এখানে জিরো রিটার্ন গেল ঠিক 1 বছরের মধ্যে। অ্যান্ড এখান থেকে যদি কেউ এখানে 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 বা এখানে ইনভেস্ট করেছে, অনেকেই করেছিলেন ইনভেস্ট, আপ হচ্ছে করতেই আছেন, ফোমো বাইং, ফিয়ার অফ মিসিং আউট, এইখানে এখন নিফটি আছে তাদের ক্ষেত্রে, এইখানে এখানে এখানে যারা কিনেছেন দেখুন মাইনাসে, নেগেটিভে আছে এখন, আমি লামসাম লেভেলে বলছি। অ্যান্ড আপনি 2 বছর আগে বা 2.5 বছর আগে ইনভেস্ট করেছেন, একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে একটা চলে আসছে, একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে, এর মধ্যেই ঘোরাফেরা করছে। আমি বলতে চাইছি এইটা যদি ব্রেক করতেই পারে, আমার মতে করবেই, ঠিক আছে? করলে এটা যদি ডাউন হয়,
একটা বড় একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে হয়তো আমরা ঢুকতে পারি, মানে বলে 3 to 5 ইয়ার্সের জন্য ঢুকতে পারি। ভেরি ট্রিমেন্ডাস টাইমস অ্যাহেড। খুব যারা যারা খুব এক্সপার্ট এই ফিল্ডে, এক্সপার্টদের মধ্যেও যারা এক্সপার্ট অ্যাডভান্স লেভেলে খুব খাটে, রাত জেগে অ্যানালাইসিস করে, সারাদিন স্টক মার্কেট ব্লাডে ঢুকে গেছে, তারাই বাঁচবে। অ্যান্ড বাকিরা ফিনিশ বদনাম করবে স্টক মার্কেটের। সিম্পল, পয়সা কিভাবে বানাতে হয় একবার আমি অ্যানালাইসিস করি, তারপরে ইন্ডিয়ান মার্কেটটা কি হতে পারে না হতে পারে আমি তারপরে ডিসকাস করছি, যে আনে বলে 1-2 মাসে কি মনে হচ্ছে আমার হয়তো, বা তারপরে কি মনে হবে, আমি আমার দিকটা আমি রাখবো, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, স্মল ক্যাপ। অনেকে স্মল ক্যাপ করে করোনার পরে এত সত্যিই ভালো রিটার্ন দিয়েছে, স্মল ক্যাপ করে নাচেন। তো স্মল ক্যাপে যা রিটার্ন দিয়েছে, মিড ক্যাপে যা রিটার্ন দিয়েছে, এগুলো 5 বছরের আগে যা হয়ে গেছে ভুলে যান। বিকজ ওই জিনিসটা হয়তো আমরা আমাদের জীবনে আর পাবো না। ওই ফেসটা নতুন ইনভেস্টার যে ঢুকেছিল, ডিআইআই যে বেড়েছে, পাবো না। দেখুন, আমি যদি এখানে নর্মাল রিসার্চে যাই, ওকে, তো এবার আমি দেখতে পাচ্ছি আমি যে কোনো একটা স্মল ক্যাপ নেবো, যে স্মল ক্যাপ হয়তো ভালো রিটার্ন দেয়, লং রানে অবশ্যই দেয়। বাট আমার একটা ফান্ড যদি আমি একটা ডিসিশন ধরতে পারি, এটা নিয়ে আমি আগেও বলেছি, আবার বলছি, মাথায় ঢোকাচ্ছি, বিকজ টাইম ইজ নিয়ার। অপরচুনিটি মিস হবে, আপনার মিস হবে, কারোর কিছু হবে না। আপনি একটা সুইচ করে, আমি কি বলছি, একটা আউট অ্যান্ড ইন, এইটুকুনি করে 1 বছর ডিলে করে আপনি কি করতে পারবেন, আপনি লং রানে, বেশি লং রান না, হয়তো 20 বছর ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকবেনই। 20 বছরে আপনি 5 থেকে 7 কোটি টাকা বেশি আর্ন করতে পারবেন একটা সুইচ আউট সুইচ ইনের জন্য। ঠিকঠাক সময় যেতে হয়, দেখে নিন। কোটাক মিউচুয়াল ফান্ড, কোটাক স্মল ক্যাপ। আমি কোটাক স্মল ক্যাপ কেন নিচ্ছি, কোনো রেকমেন্ডেশন কিছু নয়, এটা একদম ফার্স্ট থেকে ছিল বলে, ইনসেপশন ডেট 2005 থেকে এসছে বলে, ঠিক আছে। মানে 2008-এর ক্র্যাশটাকে আমি ধরুন ফায়দা নিতে চাইছি, তাই জন্য 15 লাখই থাক, 15 লাখের আগেনস্টেই আমি দেখবো কত কি হচ্ছে। অ্যান্ড আজকে অবধি নর্মাল আমি যদি সাবমিট ক্লিক করি, আপনারা বড় পিকচারে কি দেখেন, ভালো মোটামুটি রিটার্ন আসার কথা, কত কি আসবে। তো নর্মালি আমাদের রিটার্ন এসছে 15 লাখের ভ্যালুটা কত, 4 কোটি টাকা। 15 লাখের ভ্যালু 16.59% রিটার্ন হিসেবে 4 কোটির একটু বেশি। ভেরি গুড। আমি এখানে লিখে নিই 15 লাখের ভ্যালু কত, 4 কোটি টাকা। 1 মিনিট। সো আমি এখানে নর্মাল দিলাম কোটাক স্মল ক্যাপ। আমরা ইনভেস্ট করেছি হচ্ছে 15 লাখ, কবে, 2005-এ। ধরুন মার্কেট 2005-এ আমি ইনভেস্ট করেছি, তারপরে 2007-8 অব্দি, 2007 অব্দি হাই গেছে, 8 থেকে ক্র্যাশ হওয়া স্টার্ট হয়েছে, পুরো আবার ডাউন গেছে, এর নিচেও চলে গেছে, তারপরে এটা অনেক টাইম লেগেছে রিকভার হতে, 2014 ব্রেক করলো, করে এই অবধি গিয়ে 2020-তে আবার ডাউন গেল, তারপরে আপ হওয়া শুরু হলো। এটা হচ্ছে চার্ট, পুরো মাথায় মুখস্থ সবার। তো আমি এখানে ইনভেস্ট করেছি 2005-এ, ঠিক আছে। অ্যান্ড 2026-এ ঠিক এই জায়গাটাতে আমার ভ্যালিউ কত, আমি যদি কিছু না করি 4.03 ক্রোর্স, আমি 4 কোটি ধরছি, ঠিক আছে, বিফোর ট্যাক্স 4 ক্রোর্স, ঠিক আছে। এই রিসেশনটাকে এবারে আমি কেন কথাটা বলতে পারছি, বিকজ আমি এর আগে যেগুলো আমি শর্ট টাইম অ্যানালিসিস করেছি লাস্ট 2 বছরে, 10টার মধ্যে শুধু একটা ভুল হয়েছে, মানে পার্শিয়ালি ইনকারেক্ট হয়েছে, যে এপ্রিল থেকে মার্কেট তো বেড়েছে, মার্চ অব্দি ডাউন ছিল, অ্যান্ড এপ্রিল থেকেই বেড়েছে 1 তারিখ থেকে, কিন্তু এপ্রিলের পর যে আমি ম্যাসিভ বুল র্যালি একটা জুন বা জুলাইয়ের মধ্যে এক্সপেক্ট করছিলাম, যে হয়তো নতুন অল টাইম হাইয়ের উপরে যাবে, বা কিছু 26,500, 27,500 এরকম কিছু এক্সপেক্ট করছিলাম, সেইটা হয়নি। মানে রিকভারি করেছে, বাট অতটা রিকভারি করেনি, এইটা আমি পার্শিয়ালি রং হয়েছি, যেটা রং সেটা আমি মানি। তো 10 বারের মধ্যে 9টা ঠিক, একটা এটা আমি ভুলের মধ্যেই আমি কাউন্ট করছি, ঠিক আছে। তো আমার স্টক মার্কেটে 70-80% অ্যাকিউরেসি হলেই সারা পৃথিবীতে আপনি টপ 1%-এ আছেন। তো এখানে আমি 90% আমি করে দেখেছি লাস্ট 2 বছরে, আমি সেটা বাহবা নিচ্ছি না, আমি বলতে চাইছি আপনাদেরই শেখাচ্ছি। যদি আপনারা জানতে পারেন, লেটসে আমি ওই জন্য 2027-এ মার্কেট ক্র্যাশ হবে আমি আগে থেকে জানি, লেটসে এটা ফায়দা আমি কিভাবে নিতে পারি, বা 2005-এ আমি ইনভেস্ট করে এখানে অবধি তো 4 কোটি, ওয়েল অ্যান্ড গুড। বাট এইখানে 2007 বা এত একদম টপে কেউ ছাড়তে পারে না, আমি যদি একটু এখানে বা এখানেই ছেড়ে দিই, মানে 2008-এর ফেব্রুয়ারির আশেপাশে মোটামুটি মার্কেটটা হাই লেগেছে, আমি যদি তার আগেই ছেড়ে দিই, 2007-এর লাস্টে, 2008-এর 1 জানুয়ারিতে আমি যদি ছেড়ে দিই, তাহলে কি হবে, একটুখানি 2-4-5% আগেই আমি বেরিয়ে আসলাম, ঠিক আছে, 2-4-5% আগে আমি বেরিয়ে আসলাম, একটা সুইচ করলাম, একটা ডিসিশন কাজে লাগালাম, ঠিক আছে, লাইফে। তো আমি কি করলাম,
এটা রেখে দিলে এই রিটার্নটা মনে রাখবেন। আমি এখানে জাস্ট বেরোলাম কবে, 1 মিনিট, 2008 জানুয়ারি, 1 জানুয়ারি আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, তো বেরিয়ে গিয়ে দেখবেন 15 লাখের ভ্যালুটা অলমোস্ট 3 ইয়ার্সে হয়ে গেছে 46.72 lakhs, 3 গুণের একটু বেশি হয়ে গেছে। 49% সিএজিআর সমেত, কতটা তাহলে ওটা বলেন মাদার অফ বুল র্যালি, তো ওইটা হচ্ছে 47 lakhs মোটা মোটা আপনার হয়ে গেছে। আমি এক্স্যাক্টলি হচ্ছে, অনেকে এক্স্যাক্ট না হলে আবার স্যাটিসফাইড হয় না। তো আমি ওখানে বেরোলাম, বেরিয়ে তো এবার বাবু ট্যাক্স দিতে হবে, আগে সরকারকে আগে ট্যাক্স দিতে হবে। জানিয়ে দিই 2008 সালে এলটিসিজি এসটিসিজি কনসেপ্ট ছিল না, ট্যাক্স 0% ছিল, দিতে হতো না। তারপরে 10% ছিল এলটিসিজি, এখন 12.5%। তো তখন দিতে হতো না। আমি মনে করছি যেহেতু এখনের জন্য কথা বলছি, আমি ট্যাক্স দিয়ে দিলাম, আমাকে ট্যাক্স দিতে হলো। তো 15 লাখ ইনভেস্ট করলাম 2008-এর 1 জানুয়ারিতে, আমি বেচলাম এইটাকেই 46.72 lakhs। ট্যাক্স ছিল না, তাও আমি 12.5% ট্যাক্স আমি এর উপর ধরলাম। এই ফরম্যাটে, আজকের ফরম্যাটে এখান থেকে 1,25,000 বাদ দিন, বাদ দিলে হয় 45.5 লাখ, সরি প্রফিটের উপর। এর মধ্যে নেট প্রফিট কত, এখান থেকে 15 লাখ বাদ দিন, কত হবে 31.72 lakhs। এখান থেকে 1,25,000 বাদ দিলে হয় অ্যাপ্রক্স কত হয়, 30,50,000 টাকা। 30.5 lakhs ইজ দ্য প্রফিট, নেট প্রফিট। এইখান থেকে 12.5% ট্যাক্স আপনাকে ক্যালকুলেট হবে। কত হবে অ্যাপ্রক্সিমেটলি, আপনার 3.5 লাখ টাকার মতো হবে। 3.5 লাখ টাকা ট্যাক্স আপনি দিয়ে দিলেন, দিয়ে আপনি বাকিটা রিইনভেস্ট করলেন, কবে করলেন আপনি জানেন, এখান থেকে মার্কেট পড়বে, এখানে বেরিয়ে গেলেন আগে, ঠিক আছে, গিয়ে 2009-তে ঠিক একটা বছর পরে আবার ইনভেস্ট করলেন। এটা 1 বছর ডেট ফান্ডে রাখলেন, বা যেগুলো বাড়বে সেইখানে ইনস্ট্রুমেন্টে রাখবেন। আমি মনে করছি ডেট ফান্ডে রাখলেন, বেশি নলেজ নেই। এই 3.5 লাখ টাকাটাকে আমি বের করলাম এইখান থেকে ট্যাক্স দিয়ে, আর এটাকে মাইনাস করলে কত হবে, মাইনাস করলে হবে অ্যাপ্রক্সিমেটলি মোটা মোটা 40, 45, 44, 43, তো 43.5 lakhs আমি রাফ আমি এস্টিমেট ধরছি, বিকজ ট্যাক্সটা আমি হয়তো এক্সট্রা ধরেছি। তো এই ট্যাক্সের পরে এই 47 লাখ টাকার ভ্যালুটা আমি 43.5 লাখ আমি ইনভেস্ট করছি, যেটা 15 লাখটা 3 বছর বেড়ে হয়ে গেছে। ক্লিয়ার? কনফিউজড হলে আবার আপনি দেখবেন। এটাকে আমি ডেটে সুইচ করলাম, করে আমি ঠিক একটা বছর পরে 2009-তে আবার আমি রিইনভেস্ট করলাম, কত, একটু কম ট্যাক্স, আফটার ট্যাক্স 43.5 রিইনভেস্ট করলাম। করে এটার ভ্যালু আজ কত আছে, একটা সুইচিং এর জন্য। মাঝখানে আবার করোনা এসছে, 2008 থেকে 2014 অব্দি রিটার্ন আসেনি, ওসব দেখছি না। করোনার সময় আবার সুইচ করছি না, একটা সুইচিং এ আমার কি হলো দেখুন। তো আমি এটা কি করলাম, এই 2008 অব্দি গেল, এইবারে এইটাকে আমি ইনভেস্ট করলাম কত, 43.5 লাখ, 43,50,000, যেটা আমার হয়ে গেছে টোটাল। অ্যান্ড 2009-তে ডেট আমি চেঞ্জ করছি না, ডেট আমি 24/2 রাখছি, ঠিক আছে। 1 বছর 1 মাস পর ইনভেস্ট করলেন, অ্যান্ড আজকে অবধি আছে আপনার, আর আপনি কোনোদিন সুইচ করলেন না, ঠিক আছে। 1 অগস্ট সাবমিট। এখানে দেখুন ভ্যালু, দেখুন আজকের ভ্যালু টোটাল ইজ 11.5 কোটি টাকা। একটা সুইচিং অ্যান্ড 1 বছর ডিলে করে, একটা ডেট অ্যান্ড ইকুইটি, এই সুইচিং এর জন্য, একটা টাইমিং ঠিকঠাক করার জন্য 11.5 কোটি টাকা। 2026-এ কত আসছে, 4 কোটির জায়গায় 11.5 কোটি টাকা। এটাও প্রি ট্যাক্স, এটাও প্রি ট্যাক্স, এখানে তো ট্যাক্স দেওয়া হয়ে গেছে। তার মানে ডিফারেন্স কত হলো, এখানে 4 কোটি, এখানে 11.5 কোটি, ডিফারেন্স কত কোটি টাকার হলো, 7.5 কোটি টাকার ডিফারেন্স হলো। তার মানে আপনি 7.5 কোটি টাকার ডিফারেন্স, মানে বুঝতে পারছেন, মানে একটা 15 লাখ 4 কোটি টাকা হয়, আর একটা 15 লাখ আরো 4 কোটি টাকা হয়, আর একটা 15 লাখ আরো 4, তিনটে মিলিয়ে হয় হচ্ছে 12 কোটি। আর এখানে একটা 15 দিয়ে আমি করলাম, মানে 3 জনের 15 লাখের রিটার্ন আপনি একবারে পেলেন একটা সুইচিং এর জন্য। অনলি 15 লাখ টাকাটা 11.5 কোটি টাকা, গেন অফ 7.5 crore একটা সুইচিং এর জন্য। অনেকে বলতেই পারেন যে মার্কেট কখনো টাইম করা যায় না, আমি জানি টাইম করা যায় না, আপনারা পারেন না, আমরা তো সারাদিন বসে থাকি। তাহলে আমি বলছি কি করে 2027-এ ক্র্যাশ আসবে, এখন তো আসেইনি। যদি ক্র্যাশ আসে বাই চান্স, এন্ড আপনি ধরুন ভালো অ্যাডভাইজারের কাছে নেই, আপনি গাইডেন্স পান না, নিজেই করেন, জানি না কেন করেন, নিজেকে এক্সপার্ট মনে করেন বা কিছু, তাহলে আপনি তখন রিগ্রেট করবেন। তখন 2028 সালে আমাকে ফোন করবেন, ফোন করে বুঝবেন,
ফোন করে বুঝবেন যে আমরা সত্যি এই জিনিসটা আমরা আমাদের পোর্টফোলিওতেও করেছি অ্যান্ড সবার টাকা করিয়েওছি। পার্সোনালি আমি করি, কেউ করুক, আমি সব যারা যারা যদি করে অ্যাডভাইজারও দেখে, প্লিজ এই জিনিসটার উপর একবার চেষ্টা করুন। নতুন কোনো পোর্টফোলিও যদি হয়, প্রথম 5 বছরের মধ্যে পোর্টফোলিও একটা রিসেশন ক্যাচ করার। যদি একটা রিসেশন ক্যাচ হয়ে যায় বাই এনি চান্স, আমাদের নিজস্ব এউএম বাড়বে, আপনার টাকাটা দ্বিগুণ হলে আমারও তো দ্বিগুণ না। তাই জন্যই তো আমরা খাটি। আমরা তো ব্যাংকের ম্যানেজার নই যে টাকা পড়ে আছে, বা ডিরেক্ট প্ল্যাটফর্ম নই যে টাকাটা দ্বিগুণ হোক আপনার কি আধা হোক, আমার মায়না 40,000ই আছে বা মায়না 50,000ই আছে। চাকরি তো করি না, করি ব্যবসা। টাকা 3 গুণ করবো তো আমারও ইনকাম 3 গুণ হবে, টাকা দ্বিগুণ করবো তো আমারও দ্বিগুণ হবে, টাকা আধা হয়ে গেলে আমারও আধা হবে। আমরা স্যালারি দিয়ে পোষাতে পারবো না। তো দ্যাট ইজ দ্য রিজন আমরা খাটতে হয় আমাদেরকে। একটা রিসেশন যদি একটু আগেও যদি বেরিয়ে যায়, আমি কি বললাম একটু আগে বেরিয়ে গেছি, একদম অল টাইম হাই বেরোনোর দরকার নেই, 10% আগে বেরিয়ে যাই, কিন্তু একটু আগে বেরিয়েই এই অবস্থা, একবারে পুরোটা ধরলে তো ওটা ধরা যায় না। তাই জন্য আমি দেখালাম না, ধরা যায় না বলে দেখালাম না। তো এই ফরম্যাটে যদি আমাকে চলতে হয় অ্যান্ড সেম ভাবেই রিটার্ন দেয়, তাহলে কিন্তু খুব লাভ আছে। এবার আপনি বলুন যে ঠিক আছে রাজ, আমরা তো মাথা লাগিয়ে লাভ নেই, 15 লাখের ভ্যালু 4 কোটি টাকা হলেও আমার এনাফ, আমার তো সংসার চলে যাবে। সিম্পল। প্রথমত বলে দিই, 15 লাখ টাকা 2005-এ ভ্যালু অনেক ছিল, আজকের 1 কোটি টাকার কাছে ছিল, ঠিক আছে, কিন্তু 4 কোটি টাকায় তাও আমার চলে যাবে লেটসে। আমি বলবো আপনি রাখতেনই না টাকা। কেন রাখতেন না? রিয়েলিটি অফ লাইফ, আমি সবসময় রিয়েলিটির সাথে বাঁচতে পছন্দ করি। সিম্পল, 2005 থেকে আপনি ইনভেস্ট করেছেন, সেম ডেটে ফিরে গেলাম, আজকে অবধি ফিরে গেলাম, অ্যান্ড 15 লাখে ফিরে গেলাম, আবার ব্যাক টু রিসেট, সেম ফান্ডে সাবমিট। কেন পারতেন না? 15 লাখটা 4 কোটি হয়েছে, কোনো ব্যাপার না, ওইটুকু তো খুশি। বাট আপনি যে 10 টাকায় শুরু করেছিলেন এনএফও হিসেবে, সেইটা 15 লাখটা ভ্যালু দ্যাট টাইম, আজকের ভ্যালু এটা বাদ দিন, ভ্যালু দ্যাট টাইম 2006 এইটা হয়েছে, 7-এ এটা হয়েছে, 8-এ 35 লাখ হয়েছে, 9-এ এসে 4 বছর পরে এসে প্রফিট তো দেখেছেন, 45 লাখ 46 লাখও দেখেছেন, 9-এ এসে এটা হয়ে গেছে আবার 15 লাখে চলে এসছে কিছু মাস পরে। এটা ইয়ার বাই ইয়ার আছে বলে কিছু মাস মে জুন জুলাইতে দেখলে আরো ডাউন গেছে, 15 লাখের নিচে গেছে। তখন আপনার কাছে ফোন আসবে, মার্কেট শেষ হয়ে গেছে, এত মানে 3 গুণ দেখে আবার ডাউন হয়ে গেল, তাহলে তো পুরো 4টে বছর নষ্ট। ব্যাংক থেকে ফোন আসবে, পোস্ট অফিসের এজেন্টরা ফোন করবে, 4 বছরে দেখুন 15 লাখের উপর অ্যাভারেজে 7% 8% করে পেলেও 15 লাখটা 17 লাখ তো হতো, 16.5 লাখ তো হতো, 17.5 লাখ তো হতো, এরকম অনেক ফোন আসবে। পারবেনই না আপনি রাখতে, তখন ব্রেন ওয়াশড হয়ে যাবেন। এন্ড আপনি এখন ডেটা লাস্ট পাস পিছনের ডেটা দেখছেন বলেন আপনি 2 বছরে পাচ্ছেন, যদি একই জিরো রিটার্ন আছে, 2 বছরে কতবার চেঞ্জ করেছেন বা চেঞ্জ করার কথা ভাবছেন, বাবার মনেই করছেন আপনি আর পাচ্ছি না, আমি যা ভেবেছিলাম নিজেকে হিরো ভেবেছিলাম, আলটিমেটলি তো আমি জিরো, কিছুই জানি না। রাজরা তো ডেটা স্টাডি করে না, এবার রাজের কাছে যাই। যদি মাথায় চলে এসছে, আপনি 4 বছরে আপনিও বের করবেনই করবেন, বিকজ আপনার কাছে তখন রিটার্নটা পাচ্ছেন না। আপনি এতটা 45 লাখ দেখে এসছেন, আর কেউ পারে ওটাকে 15 লাখ, যদি এবার মূলধন থেকেও নিচে চলে যায়, যদি এবার 10 বা 5-এ নেমে আসে, আমেরিকার মতো 28 সালে জিরো রিটার্ন যদি হয়ে যায়, জাপানের মতো 40 বছরে জিরো রিটার্ন যদি হয়ে যায়, সো আপনি পারবেন না, ঠিক আছে। তো ওই জন্য তারপরে লং রানে তো সবই হয়, লং রানে বেঁচে থাকতে হয়। আপনার ধরুন 10 বছর রিটায়ারমেন্ট, 10 বছর পরে কি করবেন? 5 বছর রিটায়ারমেন্ট, 5 বছর পরে এসডাব্লিউপি তুলবেন বলে ভাবছেন, 5 বছর পরে কি করছেন? 1 2 3 4 5, 5 নম্বর বছর একই পড়ে আছে। 5 বছর পর কি খাবেন? ভেবেছিলেন এই টাকাটা 30 লাখ হলে খাবো, হয়ে পড়ে আছে একই বা তার নিচে, কি খাবেন? কি এসডাব্লিউপি স্টার্ট করবেন? এখান থেকে এসডাব্লিউপি চললে তো অলরেডি এর উপর রিডামশন হচ্ছে, শেষ হয়ে গেছে টাকা, কি খাবেন? তো সব সময় চিন্তা ধারা করে, সিচুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, টাইমিং লাখে একজন বুঝতে পারে, ওই একজনের কাছেই আপনাকে হেল্প নিতে হবে। বি দ্য বেস্ট ইন দ্য বিজনেস, সিম্পল অ্যাজ দ্যাট। এবার আপনি ডিসাইড করুন, আপনি গ্রো জিরোদাতে নিজে থেকে ইনভেস্টমেন্ট করবেন 0.5% বাঁচানোর চক্করে, নাকি ওই 0.5% দেওয়ার চক্করে লং রানে আপনি 4 কোটির জায়গায় 11 কোটি নেবেন, 11.5 কোটি নেবেন দেওয়ার পরে। বিকজ এই ফান্ডটার যে রিটার্ন দেখালাম সব রেগুলার ফান্ড, ইয়েস অর নো? এবার রেগুলার ফান্ডেও এমন ফান্ডে রাখবেন না যেখানে অ্যাডভাইজারি পাই না,
যেমন নর্মাল একটা এজেন্টের কাছে রাখলেন, কোনো অ্যাডভাইজারি নেই, কোনো টিম নেই, কোনো অফিস নেই, কোনো টিম নেই, নর্মাল ব্যাংকে পড়ে আছে, টাকা তো এএমসির কাছেই থাকে, এক্সপেন্স রেশিও তো সেম, তাহলে কেন রাখবো আমি? টিম, রিসার্চ, অ্যাডভাইজারি তাদের কাছে রাখতে হয় সেম পয়সা দিলেও। অ্যান্ড ডিরেক্টে তখনই আপনি কম্পেয়ার করতে পারবেন, রিটার্ন পেতে পারবেন সেম রিটার্ন, যে আমার 4 কোটির জায়গায় আমার ডিরেক্টে রাখলে হয়তো বেশি নয় 3.9 CR হতো রেগুলারে, ডিরেক্টে রাখলে আমার 10 লক্ষ টাকা এক্সট্রা আসছে, 10 লক্ষ টাকা কম হয়ে যেত। কখন আসবে? যদি সেম সুইচিং, সেম ফান্ড, সব কিছু সেম হয় তখন। সেটা আপনার দ্বারা পসিবলই না, বিকজ আপনি অন্য প্রফেশনের সাথে যুক্ত, প্রত্যেকদিন পোর্টফোলিও আপনি দেখেনি না, হয়তো জানতেনই না আপনার কস্ট ফি 35% পড়েছে অ্যান্ড রিসেশন ট্রিগার হয়ে গেছে হয়তো ওখানে, জানতেনই না। আমরা এখানে রেড অ্যালার্ট নিয়ে বসে আছি কবে? 2023 সাল থেকে। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট নিফটির জন্য যদি বলি, নিফটি এখানে একটা গ্যাপ এখানে ছিল, খুব সুন্দর ফিল করতে এসছে, প্রত্যেকবারই করে। তো এখানে এই রেঞ্জ বাউন্ডের মধ্যে যতদিন ঘুরছে সে ঘুরতেই পারে, ঘুরতেই পারে। যেদিন এটা ব্রেক করবে, কোনোদিন যদি এটা ব্রেক করে দেন এটা ব্রেক করে, রেড অ্যালার্ট পুরোপুরি। যদি না, আমি তো ভেরি কনফিডেন্ট করবে, ঠিক আছে। অ্যান্ড কেউ আমাকে, আমার কথা শুনে কেউ নিজে থেকে পুট কল এসব ট্রেড নেবেন না। ট্রেড নিয়ে যদি লস করেন পুরো আমার চ্যানেল বা আমি দায়িত্ব না, বিকজ আমি একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, ঠিক আছে, পার্সোনালি। তো ওই জন্য আপনি আপনার অ্যানালিসিস করবেন, রিসার্চ করবেন, আপনি আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করবেন। এবারে গুড থিং অ্যাবাউট দ্য ইন্ডিয়ান মার্কেট ইজ এই যে S&P 500, আমেরিকান মার্কেট অল টাইম হাইয়ের পর অল টাইম হাই লাগাচ্ছে। কোনো না কোনো দিন তো থামতে হবে, ডাউন হতে হবে, সারা জীবন কি আপ হবে? টাইম আসবে, দাঁড়ান। আর কিছু মাস দাঁড়িয়ান, কিছু বছর না, কিছু মাস দাঁড়িয়ান, দেখবেন সব আমেরিকান মার্কেটে। যারা যারা আমেরিকাতে ইনভেস্টেড হয়ে বসে আছেন, ইন্ডিয়ান মার্কেটে স্টকে বসে আছেন, হয়তো অল্প প্রফিটে আছেন বা 10-15% লসে আছেন, আমি বলবো আমাকে অ্যাডভাইজার হিসেবে আগে নেবেন না, বাট আমি আপনার জায়গায় থাকলে বেরিয়ে বেরিয়ে চলে আসতাম মানে হলে 1-2 মাসের মধ্যে, বিকজ অলরেডি ইউ অল আর লেট। ঠিক আছে, লেট। তারপরে আপনি ইনভেস্ট করুন, পারলে ডেটে রাখুন, ডেটে রেখে যে বলতে পারবে টাইমিং, তার কথা শুনে টাইমিং এর নিচে একদম ইনভেস্ট করে দিন 2009-এর মতো, আরামসে প্রফিট বেরিয়ে আসবে, আরামসে। একটা ডিসিশন কাজে লাগাতে হয়, আর কিছু না, ঠিক আছে। নেক্সট ইজ, আমি কোশ্চেনে যাওয়ার আগে, এই যে তাইওয়ান, এই যে ডাউন হচ্ছে, তাইওয়ান, কসপি, নিকেই, এই যে ডাউনগুলো হচ্ছে ইন্ডেক্স, এগুলোর পয়সা বেরিয়ে কোথায় আসছে? এই হট, এগুলোকে বলে হট মানি, শুদ্ধ একদম তাজা পয়সা, তাজা পয়সা। এই হট মানিগুলো এখন কারেন্টলি ইমার্জিং মার্কেট লাইক ইন্ডিয়াতে কিছু মাসের জন্য ঢুকবে এখন, মানে ওই 1-2 মাস ধরে রাখুন। 1-2 মাসের জন্য ইন্ডিয়ান মার্কেট আমি বেশি ডাউন দেখছি না, ডাউন দেখছি। বেশি ডাউন মানে কি 22,000-এর নিচে চলে গেল, 20,000 চলে আসলো। এই মাস ধরুন অগস্ট ফগস্ট, এই মাস ফার্স্ট, অনেকে বলছেন না এই মাসে কি ক্র্যাশ চলে আসবে, দি অ্যানসার ইজ নো। আমি 1-2 মাস ঠিকঠাক স্টেবল দেখছি, ডাউন দেখছি, বাট ডাউন আবার আপ গেলে আপও যেতে পারে। আমি এখন শর্ট টার্মে অ্যানালিসিস ইকুইটিতে করা বন্ধ করছি এখন থেকে, আজকে থেকে। কেন? আমার অনলি অ্যানালিসিস ইকুইটি ইজ 2027-এর ক্র্যাশ। বিকজ আমি যদি লং টার্মে জানি যে মার্কেট পড়বে, আমার মতে, আগেন আমার মতে, আপনার মতে নয়, নিচে অনেকে নেগেটিভ কমেন্ট করতেই পারেন যে মার্কেট পড়বে না, কিনে নিন আপনি। তো যদি পড়বে, তাহলে আমি তো এখন লং রানের জন্য বুল রান, আমি যদি জানি যে লাস্ট একটা 5% বা 10% বাড়বে, অল টাইম হাই অব্দি লাস্ট যাবে, আমি কি কিনবো? দি অ্যানসার ইজ নো। যদি আমি জানি এখান থেকে পড়বে, পড়ে 22,000 কোনোদিন ভাঙবে, তাহলে এখন কিনে 26,000-এ কি লাভ? আমি তো সেই ধরুন 20,000-এ পাবো বা 18,000-এ পাবো, এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলছি, কোনো লেভেল বলছি না, আমি ওখানেই কিনবো। ওখানে কিনে 26,000 চাললে বেশি প্রফিট, কেন বেকার রিস্ক নেব, তাই না? তো ওই জন্য আমার এই আইডিওলজিতে আমি এখন শর্ট টার্ম অ্যানালিসিস আমি করবো না। আমি অনলি 2027 ক্র্যাশ নিয়ে আমি অপটিমিস্টিক। এই চ্যানেলে যদি এইটা নিয়ে দেখতে চান কন্টিনিউ ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করুন, বিকজ এখানে সময় হওয়ার আগেই আমরা বেশিরভাগ অ্যানালিসিস করে বলে দিতে পারি। এখানে যদি নর্মাল আমি গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করে আমি জাস্ট এখানে লিখি FIIDII ট্রেন্ড, এক মিনিট, এখানে ক্লিক করব। জাস্ট নেটটা একটু কানেক্ট হয়ে যাবে, একটা মিনিট। এখানে একটা সারপ্রাইজিং মজার জিনিস হচ্ছে, ক্যাশ প্রভিশনালে গিয়ে দেখবো FII এর এখানে বাইং একটু হলেও শুরু হয়েছে, যে বললাম না হট মানিগুলো আসছে ইন্ডিয়ান মার্কেটে ঢুকছে। তো যদি কেউ বুঝতে চান যে আমরা এমফির আন্ডারে যে মিউচুয়াল ফান্ড সামলাই, আমরা অথরাইজড কিনা, সেবি অ্যান্ড এমফির রুলস মেনে যে কাজ করি, PMS, AIF, মিউচুয়াল ফান্ডস, গিফট সিটি, প্রি IPO স্টকস, এইগুলো
তো এখানে আমাদের জাস্ট যেটার জন্য লাগে আমাদের স্টকস ছাড়া যেটা লাগে আমাদের, তো জাস্ট এখানে আপনারা এমফির ওয়েবসাইটে গিয়ে এখানে ARN 300613 সার্চ করলেই আমার নাম এখানে আপনি পেয়ে যাবেন, রাইট? জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে। অ্যান্ড যদি কেউ নতুন হন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বিকজ এরম কন্টেন্ট হয়তো কোনোদিন পাবেন না সব চ্যানেলে, বেঙ্গলি হোক হিন্দি হোক, মেজরিটি আপনি পাবেন কি হয়ে যাওয়ার পরে কেন হলো রিজনটা বলবে, অ্যান্ড তারপরে বলবে এটা ব্রেক করলে নিচে যাবে, এটা ব্রেক করলে উপরে যাবে। বাট আমরা ওয়ান সাইডেড কথা বলি যে নিফটি আমার লং রানে ডাউনই মনে হচ্ছে, অ্যান্ড ডাউনের কথাই বলবো। শর্ট টার্মে হয়তো একটু বুলিশ হলো, হট মানি ঢুকছে, একটু আপ হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। বাট আলটিমেটলি নিচের দিকে যাচ্ছে, এটা আমি বলছি আমার মতে। আমাকে ভুল প্রুফ করুন, আই উইল বি হ্যাপি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। পিএমএস, ডেট ক্যাটাগরি, এআইএফ, প্রি আইপিও, এই জিনিসগুলো, নতুন কনসেপ্টগুলো আমাদের চ্যানেলে এখানে আমরা প্রোভাইড করে থাকি। চলুন কিছু তাহলে কমেন্টসের দিকে যাব। দাদা আমি অক্টোবর 2025-এ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি অ্যাসেট গ্রোথ ফান্ডে লামসাম 25 লক্ষ টাকা রেখেছি অক্টোবর 2025, ওকে। এখন অনেক ডাউন চলছে, ডাউন চলবে বিকজ ওখানে গোল্ড সিলভার তখন হয়তো অনেক অ্যাট্রাকটিভ ছিল, অনেক অনেক এজেন্টসগুলো জানে না গোল্ড সিলভার 5% গোল্ড আছে, 6% সিলভার আছে, ওইটা দেখিয়ে খালি মাল্টি অ্যাসেট বেচে, বেশ তাদের কাছে অন্য কোনো প্রোডাক্টই নেই, ঠিক আছে। তো ওইটা এবার বেশি তো ইকুইটি ডাউন তো চলবেই। 5 বছর পর রিটায়ারমেন্ট, 31শে জুলাই রিটায়ারমেন্ট, এই ফান্ড থেকে কেমন এসডব্লিউপি করতে পারবো? বেরিয়ে এসে পারলে 25 লাখ আছে, বন্ডসে রাখুন, মাসে 22-23 হাজার টাকা করে পাবেন, এটাকে এসআইপি চালিয়ে দিন, মার্কেট ডাউন হলে আবার রিইনভেস্ট করুন, বেটার। বা 25-50 লাখ হয়ে গেলে ডেট পিএমএসে রাখুন, মাসে আরামসে 45 হাজার টাকা আসবে, আরামসে এসআইপি চালিয়ে দিন, বেটার। ইন্টারেস্টগুলো অ্যাটলিস্ট ঢুকবে, বছরে 50 লাখের এগেনস্টে 5-5.5 লাখ টাকা করে ঢুকবে। 5 বছর যদি জিরো রিটার্ন দেয় না, 5 বছরে 27.5 লাখ টাকার ইন্টারেস্ট লুজ করবেন, তার উপর এসআইপির ইন্টারেস্ট, 50 লাখ টাকারও ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকবে। এইটা এখন মার্কেট নয়, মিউচুয়াল ফান্ডের মার্কেট। আমিও মিউচুয়াল ফান্ড অনেক কোটি টাকা সামলাই লোকের, কিন্তু মিউচুয়াল ফান্ডের আগেনস্টে নই আমি। যারা যারা এখন ভুল টাইমে কিনিয়ে ফেলে রেখে দিয়েছে অ্যান্ড কোনো সুইচিং বাগেরা করেনি, তাদের আমি আগেনস্টে, বিকজ লোকেদেরকে মেরে ফেলবে টেনশনে তারা, আমি হতে দেখছি। 2008-এর একটা রিপিট। নেক্সট ইজ, আচ্ছা একজন আমার ওয়েল উইশার কমেন্ট করেছে, হাত থেকে মার্কেট বেরিয়ে গেলে মানে উপরে গিয়ে 35-40 হাজার, মানে হাত থেকে মার্কেট বেরিয়ে গেলে তোমার মতো অনেকে বলে আত্ম সন্তুষ্টিতে থাকো, তোমার যা বয়স তার ডবল সময় আমি মার্কেটে আছি। বয়স দেখে জাজ, অনেকে জো স্টকসে গেছিল, অনেকেও করেছিল, বয়স দেখে জাজ, তারাই আমার এখন ফ্যান। দেখুন এতক্ষণ ভিডিওতে আমি কোনো কিছু কিন্তু বলিনি, এবার যেমন কমেন্ট তেমনি আমি অ্যান্সার দিই, ঠিক আছে, আপনারা তো জানেনই, ঠিক আছে। এবারে মার্কেট হাত থেকে বেরিয়ে গেলে আমার যাবে না, আপনি তো ধরতে পারবেনই, কিনুন না, আপনি কিনে আমাকে স্ক্রিনশট পাঠান, কোনো অসুবিধা নেই, যে কিনেছি, কিনুন, অসুবিধা নেই। মানে আপনার মধ্যে 2020 থেকে রেলে ইচ্ছে কন্টিনিউ দেবে, এখন একটু এরকম আছে আবার দেবে, মানে কোনোদিন ডাউন নেই মার্কেটে, ঠিক আছে, নেই অসুবিধা নেই, ভেরি গুড, বেরিয়ে যাক, আমার যাবে, আর আমাদের ক্লায়েন্টস যারা যারা ভরসা করে তাদের যাবে, নাম্বার 1। মানে হয়তো আমার থেকে বেশি স্টাডি করেন আপনি। নাম্বার 2 ইজ বয়স। আমার এই বয়সের যদি কনসেপ্ট হতো তাহলে সচিন তেন্ডুলকার তো কোনোদিন ইন্ডিয়া খেলতোই না 16 বছর বয়সে, বা ভাইভাব সূর্যবংশী এখনো পড়েই আছে, বিহারে পড়ে থাকতো, এখনো ইন্ডিয়া টিম খেলতো না, যাই হোক, নাম্বার 1। নাম্বার 2, এবার আমি বলি একটু হার্শ ভাবে বলি, ঠিক আছে, যে এই হাসিগুলো বেরিয়ে যাবে পরের বছর যখন এই কমেন্টের নিচে আমি রিপ্লাই করবো আর অ্যান্সার আসবে না, হাসিগুলো কান্নায় পরিণত হবে আপনারই। তোমার যা বয়স তার ডবল সময় মার্কেটে আছি, মানে ধরুন আমার বয়স 24, তার ডবল সময় 48 বছর ধরে মার্কেটে আছে, ভেরি গুড। তার মানে নিশ্চয়ই অনেক টাকা বানিয়েছেন আপনি, অনেক টাকা, প্রচুর টাকা বানিয়েছেন। আর আমি আপনাকে বলি, যেহেতু অনেক টাকা বানাননি তাই জন্য ইউটিউবে ভিডিও দেখেন, নাহলে যদি 10-15 কোটি টাকা বানাতেন আমার ভিডিও হয়তো আপনি দেখতেন না। আমার যা বয়স, আপনার ধরুন ডবল বয়স, মার্কেটে আছেন, আপনার যা বয়স তার আধা বয়স হয়েও আপনার পোর্টফোলিও সারা আপনার 7 জন্ম খেটে না আপনি ইনকাম করতে পারবেন, তার থেকে আমি না দেখেই বলছি, আই এম ভেরি কনফিডেন্ট। আমি সেটুকুনি আমার কোম্পানিতে 1 বছরে হয়তো খরচাই করি আমার রিসার্চ টিমের পিছনে। নাম্বার 1, আপনার যা পোর্টফোলিও ভ্যালু ডবল মার্কেট দেখে
সারা পোর্টফোলিও যা করেছেন ওইটার হয়তো আমার কারেন্ট অ্যাকাউন্টে নর্মাল আমার বিজনেস অ্যাকাউন্টে পড়ে আছে। আপনার যা গোল কত হবে, 1 কোটি টাকা 2 কোটি টাকা হবে, সেটুকু তো পড়েই থাকে। বিশ্বাস নয় আসুন, আমি আপনাকে ব্যাংকের ডিটেলস দিচ্ছি, 1 টাকা পাঠান আমার সামনে, আমার ক্রেডিট মেসেজটা আসবে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এটুকু আমি আপনার জন্য করে দিতে পারি। আপনার যা না বয়স, আপনি যেটুকু না মায়না পান বা ব্যবসা করেন, সেটুকু আমি লোকেদের চাকরি দিই অ্যান্ড সেটুকু আমি স্যালারিতে আমি চলে যাই। তাহলে আপনার এইটুকু বয়স, আপনি অনেক লোকে হয়তো আপনাকে ফলো করে, আপনি আমার নিচের ভিউজ দেখুন যে কত লোকে আমাকে ফলো করে অ্যান্ড তারা ভাবে তাদের হেল্প হচ্ছে অ্যান্ড আপনাকে কেউ ফলোও করে না, জাস্ট আপনি কমেন্ট করেন। কি লাভ তাহলে, কি ফায়দা বয়স নিয়ে আপনার, কি ফায়দে? এবার লোককে যদি বলি রাজকর্মকারের মতো একটা লাইফ চাই, কনফিডেন্স চাই, নাকি আপনার মতো ডবল মার্কেট দেখে তারপরেও রাজকর্মকারের ভিডিও দেখতে হয় এরকম লাইফ চাই? সবাই সেকেন্ডটাই প্রেফার করবে, ফার্স্টেরটা কেউ নয়। নিজের পোর্টফোলিওটা বানান। আমি তো শুধু মিউচুয়াল ফান্ডের কথা বললাম, আমার পোর্টফোলিও এআইএফ এর কথা বললামই না, ছেড়ে দিন। নেক্সট ইজ, ভালো লাগলো ভিডিও, মনে হচ্ছে সঠিক লোকের কাছেই আছি, চিন্তা নেই মার্কেটে যা হোক না হোক কেন, আপনার ছত্রছায়া আছি, নিশ্চিন্ত আছি, নেতিবাচক মন্তব্য মন দেবেন না। আমি বিশ্বাস রাখি আমরা যারা আপনার ক্লায়েন্ট, আমি তাদের আশা প্রত্যাশা পূরণ করতে পারবেন, কেননা আপনি পরিশ্রমী, ভালো থাকবেন। তন্ময় দাস ফ্রম ডায়মন্ড হারবার। থ্যাংক ইউ সো মাচ তন্ময় স্যার ফর দ্য কমেন্ট। এই কমেন্টগুলোর জন্য আমরা দেখুন লাভ করি। আগেরটা আপনি অ্যাটিটিউড নিয়ে কথা বলেছেন, আমি বললাম উইথ লাভ, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি আপনাকে থ্যাংক ইউ বলছি। আপনাদের মোটিভেশনের জন্য, যারা যারা সত্যিই দেখতে চায় তাদের জন্য এই ভিডিও বানাই। নাহলে আমি বলেই দিয়েছি আমার রিসেশনটা যাক, যদি ঠিক হয়ে যায় 28-29 অব্দি ভিডিও বানাবো না, ভিডিওতে আমার অ্যাড চলে, আমি ইনকামও করি না ভিডিও থেকে, আমি বানাবোই না ভিডিও। যেটুকু হয়েছে তাদের নিয়ে আমি কাজ করবো, দরকারই নেই আমার। একজন লিখছে, নতুন আমার ভিউয়ার হয়তো, ফালতু ভিডিও করে ইনকামের ধান্দা। অনেক জায়গায় ইউটিউব ভিডিওতে দেখে না যে ইউটিউবাররা ইনকাম করে, কামায়, ভাবে এমনিই কামায়। দাদা আমার ভিডিওতে অ্যাড চলে না, আপনাদের কারোর যদি অ্যাড চলে নিচে কমেন্ট করবেন, গালাগাল দিয়ে যাবেন আমার নিচে। ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অব্দি মাঝখানে 2-3 বার অ্যাড দিতে হয়। যে কোনো স্টক মার্কেটের ভিডিও দেখুন, যে কোনো ভিডিও দেখুন, তারা সেটা রুজি রুটি, আমার রুজি রুটি নয়, বিকজ আমার অ্যাডস বন্ধ করে রেখেছি, ওইটুকু আর্নিং আমার চলে না। আমি কি বললাম, পোর্টফোলিও ভগবানের আশীর্বাদের বাদে ভালো তৈরি হয়ে গেছে, এটুকু আর্নিং মাসে 1-1.5 লাখ টাকা না এখান থেকে চলে আসতো, দরকার নেই আমার। নাম্বার ওয়ান, আপনাদের জন্য করি যাতে এই যে ইন্টারেস্টিং টপিক, মাঝখানে অ্যাড আসলে আবার 30 সেকেন্ডের জন্য অ্যাড আসলে ভুলে গেলেন আগে কি বললাম, আপনাদেরই যাতে কমফর্ট জোনে থাকেন, ঠিকঠাকভাবে দেখতে পারেন, এইটার জন্য আমি অ্যাড চালাই না। তো ইনকাম তো দূরের কথা, আপনার এই কমেন্টের জন্য বা আপনি যে ভিউ দিলেন এর জন্য আমার ইনকাম হয় না, ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, আমি কি ভিতরে স্পন্সরশিপ নিই? দি অ্যানসার ইজ নো। কোনো অ্যাপ, কোনো কিছু আমি কোনোদিন প্রমোট করি না। এই ভিডিওতেও করলাম, কোনো ভিডিওতেও করলাম, দি অ্যানসার ইজ নো। কোনো কিছু প্রমোট করি না। আর অনেকে ভাবেন যে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি, ডেট, পিএমএস, এআইএফ, ওগুলো প্রমোশন, দি অ্যানসার ইজ নো। ওগুলো রিয়েল লাইফে আমি আমার ক্লায়েন্টসদেরকে প্রাইভেট পার্সোনালাইজ যারা গাইডেন্স নিতে চায় তাদের সাথে কাজ করি বলে অ্যাজ আ উদাহরণ দেখাই। আমি ওটাও আমার টিমের সাথে কথা বলেছি, নেক্সট টাইম থেকে নামগুলো, এমসির নামগুলো হাইড করে আমি পোস্ট করব, ঠিক আছে? ইনকাম বলতে ইনকাম, বাট রিয়েল লাইফে ইউটিউব থেকে 1 পয়সা আমার আসে না, ঠিক আছে? তাই ভিডিও বানানো বন্ধ করে দিলে আপনাদেরই লস, আমার কিছু লস না। আমি তো স্টাডি করে যাবো, নিজেরটা নিজে আমি ঠিক বাড়িয়ে নেবো। রাজদা প্লিজ একটু বলে নিফটির মুভমেন্টটা কি হতে পারে? যদি কেউ নিফটির মুভমেন্টের উপর ডিটেলসে ভিডিও চান, যদিও আমি নিফটির মুভমেন্ট অনলি লং টার্মে 2027-এর জন্যই দেখছি। আমি যেহেতু মার্কেট থেকে বেরিয়ে গেছি নিজে ইকুইটি থেকে, তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমার আর দেখার প্রয়োজন হয় না। তাও যদি কিছু চাই, কারোর ডিমান্ড থাকে, নিচে কমেন্ট করবেন। আমার মতে নিফটি আনেওয়ালে 1 মাস 1.5 মাস এই অবধি পজিটিভ টু আপ ট্রেন্ড টু সেম পজিশন, বেশি ডাউন আমি দেখছি না। ওই রেঞ্জ বাউন্ড থেকে একটু পজিটিভ হট মানিগুলো আসলে একটু চাক করে একটু বাড়তে পারে, চাক করে 5% 3% বেড়ে গেল, এটা হতে পারে শর্ট টার্মের জন্য। লং রানে পুরোপুরি বিয়ারিশ, আমি লং রানে পুরোপুরি বিয়ারিশ। এই ভিডিওগুলো হওয়ার আগে বলাটা অনেক জিগরা চাই, বিকজ আমি ভুল হলে আমি জানি আমাকে কত হেড নিতে হবে। তাই জন্য হেড যাতে না নিতে হয় আমাকে, আমি আপনাকে বলছি প্লিজ, আমি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি আবার বলছি প্লিজ আমার কথা শুনে বিশ্বাস করবেন না, আমি ভুল হতে পারি। ওই জন্য প্লিজ আপনি আপনার অ্যানালিসিস অ্যান্ড গাট ফিলিং এর উপর চলুন। এটা জাস্ট একটা অ্যানালিসিস। বড় বড় ক্রেডিট ট্রেডিং ফার্ম যেমনি জেপি মর্গ্যান, ব্ল্যাক রক, এইগুলো তো প্রত্যেক মাসে মাসে ওদের টার্গেটস রিভাইজ করে, চেঞ্জেস হয়, তাদের তো গিয়ে কিছু বলতে পারেন না। আমার নিচে কমেন্ট বক্স খোলা বলে বলেন, আমার তো না একবারই ভুল হয়েছে, তাই জন্য পার্সিয়ালি ভুল হয়েছে। কিন্তু আমি যদি বলছি আবার যদি সেকেন্ড টাইমও হই,
2027-এর মতো এত বোল্ড প্রেডিকশনটা প্লিজ কেউ নিজের মতো নেবেন না। যদি আপনার মনে হয় যে বাড়তে পারে, প্লিজ কিনে নিন, আপনি প্লিজ কিনে নিন, আমি প্লিজ বলছি আপনাকে কিনে নিন। আর বাকি যদি আপনার মনে হয় যে, লাস্ট কোয়েশ্চেনের দিকে যাই, দাদা এসআইপি রিটার্ন কি ট্যাক্স ফ্রি হয়? যদি না হয় তাহলে একটু এই ব্যাপারে ডিসকাস করুন প্লিজ। 5,000 মান্থলি এসআইপি, 30 বছর পর ট্যাক্স বাদে কত পাবো, পর ট্যাক্স বাঁচানোর কিছু উপায় থাকতে ওটাও বলুন। আগে 30 বছর কন্টিনিউ করুন। ট্যাক্স বাঁচানোর উপায় হচ্ছে আপনি লাইফে গরিব থেকে যান, ট্যাক্স দিতে হবে না। আর ট্যাক্স কারা দেয়? যারা লাইফে কিছু করেছে, বড় লোক। ঠিক আছে, প্রফিট করবেন ট্যাক্স দেবেন, নাহলে লস করে যান সারা জীবন, ট্যাক্স দিতে হবে না। এটাই হচ্ছে অল্টারনেটিভ। এটা তো আপনি করবেন না, প্রফিটই করবেন। অ্যান্ড 30টা বছর আগে চালান তো সেই লাইফে অনেক দিক দিয়ে অনেক কিছু আসবে। এইটা ভালো, এই স্কিমটা ভালো, ওই স্কিমটা ভালো, মাঝখানে এসআইপি স্টপ করবেন, মাঝখানে অসুবিধা আসবে, চাকরি স্টেবল থাকবে না, রিসেশন আসলে চাকরি চলে গেল, ঠাকুর না করুক কারোর হোক, এরকম হয়। 30টা বছর আগে চালান, জাস্ট ইউনিটস গ্যাদার করার চেষ্টা করুন সস্তায় সস্তায়, আর কিচ্ছু করতে হবে না। এসআইপিতে মার্কেট টাইমিং করতে নেই, উল্টে ডাউন হলে বাড়িয়ে দিন, আর মার্কেট আপ থাকলে অ্যাজ ইট ইজ চলুক, নর্মাল চলুক, আর কিছু করতে হয় না। আপ হলে চলুক, ডাউন হলে ডাবল করে দিন এসআইপি, আর কিছু করতে হয় না। মাঝখানে লামসামটাকে এসটিপি করে দিন, আর কিছু করতে হয় না। এইভাবে চলুন, পরে ট্যাক্স ফ্যাক্সটা পরে দেখো, আপনি বড় লোক তো হয়ে যান, আগে ট্যাক্সে দিয়ে দেওয়া যাবে পরে, রাইট? তো যদি কারো পার্সোনালাইজড গাইডেন্স চাই এর পরেও, ডেট পিএমএস হোক, এআইএফ হোক, ক্যাপিটালটাকে প্রোটেক্ট রেখে, সামনে রিটায়ারমেন্ট কর্পাস আসছে, 28-এ রিটায়ার করবেন, 27-এ করবেন, 29-এ করবেন, 30-এ করবেন, এনিথিং লাইক দ্যাট, তাহলে প্লিজ আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাটলিস্ট টেনশনে মারবো না, সুগার, প্রেশার, বিপি সব কিছু মেনটেন থাকবে, বিকজ আমাদের কাছে ডেট প্রোডাক্টই এত আছে, হয়তো অত মিউচুয়াল ফান্ডে নেই নাম্বার অফ ক্যাটাগরিজে। ঠিক আছে, তো এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863। আজকে একটু উইকেন্ড হয়ে গেছে, পেলেও না পেতে পারেন, মানডে থেকে আবার কল করতে পারেন। এটা আমার পার্সোনাল নাম্বার, রাত 8টা থেকে 10টা, রবিবার ছাড়া ফোন করতে পারেন। আর একটা নাম্বার আছে 6289541836, কৌশিকের নাম্বার। হোয়াটসঅ্যাপ কেউ করবেন না, হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে, দেখতে পারি না। ডিরেক্ট কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অ্যাডভাইজারি স্টার্ট করতে পারেন। প্রেফারেবল ইজ মিউচুয়াল ফান্ডের জন্য 5 লাখ 10 লাখ স্টার্টিং হলে খুব ভালো হয়, এসআইপি 10-20 হাজার স্টার্টিং হলে ভালো হয়, গিফট সিটি 5-10 লাখ হলে স্টার্টিং ভালো হয়, প্রি আইপিও নন ইনভেস্টার্সদের জন্য 15-20 লাখ হলে ভালো হয়, ইনভেস্টার্সদের জন্য 5 লাখ হলে ভালো হয়, পিএমএস তো 50 লাখ, এআইএফ 1 ইয়ার, এটা সেবিরি রুল, কিছু করার নেই। এগুলো প্রেফারেবল অ্যামাউন্টস দিয়ে আপনারা স্টার্টিং করতে পারেন। তারপরে আস্তে আস্তে যখন ক্ল্যারিটি আসবে, তখন আস্তে 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 এক একটা চাঙ্ক আপনি করুন। বাট যদি আপনি লেট হয়ে যান বা এই অপরচুনিটি মিস করেন, মার্কেটের অপরচুনিটি, তাহলে সারা জীবন রিগ্রেট করবেন। একটাই রিগ্রেট করবেন যে আজকে তো আমি দেখে গেছি, বাস রাজের অ্যানালিসের উপর ভরসা করিনি, কাশ আমি একটু আমার 50% অ্যামাউন্ট দিয়েও রাজের উপর ভরসা দেখিয়ে দিতাম, তাহলে বাকি 50%টা না পড়ে গেছে, সেটা না টাইম লাগবে 5-7 বছর একই জায়গায় যেতেই, বাকি 50%টা রাজের কাছে না বেড়ে অনেক টাকাই হয়ে যেত। আমি এরম করে বলছি না, টাইম উইল টেল এভরিথিং, বাকি আপনি দেখতে থাকুন কি হয় না হয়, টাইম উইল টেল এভরিথিং। আজকের জন্য এটুকুই রাখছি, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।